সে অনেককাল আগের কথা। বাদশাহ বারকাম একদিন শিকারে তার সৈন্যদের নিয়ে জঙ্গলে গেলেন। জঙ্গলে অনেক দূরে যাওয়ার পরে সৈন্যদের থেকে সে একা হয়ে পড়েন। কিছু দূর যেতে সে শো শো শব্দ শুনতে পায়। সে একটু সামনে তাকিয়ে দেখে একটা কালো সাপ আর একটা সাদা সাপকে পেঁচিয়ে ধরে ছোবল মারছে। বোঝা যাচ্ছে যে কালো সাপটা সাদা সাপটাকে মারতে চাচ্ছে। আল্লাহর বান্দার একটু দয়া হলো, তিনি তীর মারলেন। তীরটি ঠিক কালো সাপটার মাথায় বিদ্ধ হলো। তীরের আঘাতে কালো সাপটা মারা গেল। বাচ্চার সাপটি অনেক বেশি পছন্দ হলো। এই সাপটির মতো সাপ আমি আর জীবনেও দেখিনি। সে কিছুটা আঘাত পেয়েছে। যাই হোক, একে সাথে করে রাজ্যে নিয়ে যাই। সাদা সাপটিকে নিয়ে বাদশাহ ফিরে এসে বিশেষ কবচ দিয়ে ভালো করলেন। এরপর সাপটিকে খাঁচায় বন্দি করে রাখলেন। খাঁচা থেকে বের হওয়ার কোনো ছিদ্র রাখা হয়নি। একদিন রাতে বাদশার ঘুম ভেঙে যায়। আচ্ছা, সাপটার কি অবস্থা একবার দেখে আসি। আর সে হঠাৎ করে বের হলেন। বাদশাহ লক্ষ্য করলেন সাপটা তার খাঁচায় নেই। বাদশাহ রীতিমতো অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, সাপটা কই? খাঁচা তো আটকানোই আছে। যাই হোক, সকালে দেখা যাবে। রাজা সকালে দরজা খুলে দেখে সাপটা তার জায়গাতেই আছে। কি করে হলো এটা? পরের দিন রাতে বাদশার আবারও ঘুম ভেঙে যায়। আর সে আবারও দেখতে চায়। এবারও খালি খাঁচা, কিন্তু সাপটি আর নেই। আর খাঁচাটাও খোলা হয়নি। তাই দেখে বাদশাহ এবার বুঝতে পারছেন এটা আসলে কোনো সাপ না, এটা একটা জিন ছিল। বাদশার মাথা খারাপ হয়ে গেল। জিনটাকে পেয়েও পেলাম না। 3 মাস পর বাদশাহ ওই জঙ্গলে গেলেন শিকার করতে। হঠাৎ ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। হঠাৎ করে চোখ খুলে সে দেখতে পেলেন একটা ছায়া থেকে আওয়াজ আসছে। ওহে মানব, তোমার আজকে চরম বিপদ। আজ থেকে 3 মাস আগে তুমি আমার 2টো উপকার করেছিলে। তোমার সেই উপকারের বিনিময়ে আমি তোমার 2টো উপকার করব। আপনি কে ভাই? আমি আপনাকে দেখিও নি, কিভাবে উপকার করেছি জানিও না। ওই যে কালো সাপটা, সে ছিল আমার মন্ত্রী। আর সাদা সাপটি হলাম আমি। আমি হলাম বর্তমান দুনিয়ার জিনের বাদশা। বাদশা রীতিমতো অবাক হয়ে যায়। আজ থেকে 3 মাস আগে তোমার কি মনে পড়ে? তুমি এই জঙ্গলে এসেছিলে। একটি সাদা সাপ আর একটি কালো সাপের মারামারি হয়েছিল। তুমি কালো সাপটিকে মেরে ফেলেছিলে আর সাদা সাপটিকে যত্ন করে লালন পালন করে সুস্থ করেছিলে। মনে পড়ে? হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমার 2টো উপকার করেছ। প্রথম, আমার শত্রু মন্ত্রীটাকে মেরে ফেলেছ। দ্বিতীয়ত, আমাকে চিকিৎসা করে ভালো করে দিয়েছ। আজকের বিনিময়ে তোমার 2টো উপকার করব। কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি যে জিনের বাদশা, ওই কালো সাপ মন্ত্রী আপনাকে মারতে চাইলো কেন? আমার একটি রূপসী মেয়ে আছে, 18 বছরের। তার নাম হলো সুরাহবেল। তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। আমার মেয়ে তাকে পছন্দ করে না, এই জন্য আমার মেয়ে সব সময় বিরক্ত। আর এই মন্ত্রী আমাকে বেরোবার নাম করে নিয়ে এসে আমাকে মেরে ফেলে মূলত আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যিস তুমি এসেছিলে, আমার জান বাঁচিয়েছিলে আর আমার শত্রুকে বিনাশ করেছিলে। 2টি উপকার করেছ। আজকে তোমার সেই উপকারের বিনিময়ে আমি তোমার 2টো উপকার করব। বাদশা মনে মনে খুশি হলো। সে আর চাইতে দেরি করল না। করবেন আমার উপকার? হ্যাঁ, করব। প্রথমে আমার জান বাঁচান। জিন কিছু একটা পানি দিল
আর সেই পানি খেয়ে রাজা তার শরীরের শক্তি ফিরে পেল। এবার বাদশা বারকাম উঠে বসল। বলো, তুমি কি আমার দ্বিতীয় উপকার করবে? অবশ্যই, বলো তুমি কি চাও। আমি চাই তোমার যে মেয়েটা সুন্দরী রূপসী সুরাহবিল, তাকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। না না না, তুমি অন্য কিছু চাও। তুমি এখনই তো বললে আমার ইচ্ছা পূরণ করবে। তোমরা নাকি জিন জাতি ওয়াদা খেলাপ করো না? তুমি ঠিক কথা বলেছ, কিন্তু তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না। তুমি হলে মানব আর আমরা হলাম জিন। জিন আর মানবের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় শরীয়ত এক নয়। ঠিক আছে, আমি তোমাকে আমার মেয়ে দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। আমার মেয়েকে বিয়ে করার পরে আমার মেয়ে যদি কোনো কাজ করে এবং সেটা যদি তোমার পছন্দ না হয়, তুমি বলতে পারবে না কাজটা করলে কেন। যদি বলো কাজটা করলে কেন, তাহলে আমার মেয়ে তোমার কাছে থাকবে না। সেদিন থেকে আমার কাছে চলে আসবে। কি আর ক্ষতি করবে? আমার সব কিছু আছে। আমি অনেক বড় বাদশা। বিয়ে দিয়ে দাও। এরপর বিয়ে দিয়ে দিল। মেয়েটা এত সুন্দর যার সামনে দাঁড়ালে নিজের চেহারা ভেসে ওঠে। বিয়ের 2 বছর পরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সে দেখতে ভারী সুন্দর ছিল, আর সেই ছেলেটার বয়স এখন 2.5 বছর হয়েছে। একদিন সুরাহবিল বলল, বাচ্চা, একটু ঘুরে আসি, চলুন। ঘোড়া শেষে আসার সময় পাশে একটা জঙ্গল থেকে কুকুর ঘেউ ঘেউ করে আসছে। যখনই আসছে সুরাহবিলের কাছে ছিল বাদশার ছেলেটা। সুরাহবিল ওই সন্তানটাকে কুকুরের মুখে নিক্ষেপ করে। কুকুরটা বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে চলে গেছে। বাদশা শুধু তাকিয়ে আছে। যদি কিছু করে তাহলে সাদের বউ থাকবে না, তাই সে কিছুই বললেন না। এরপর 3 বছর পর আবারও একটা মেয়ে হয়েছে তাদের। মেয়েটা হওয়ার পরে বাদশা এত খুশি যে সে সবকিছুই ভুলে গেছেন। এবার মেয়েটাকে নিজের কাছে এসে রাখলেন। মেয়েটার বয়স 7 বছর। বাদশার কাছে ঘুমাতে রাত 2টায় হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে বাদশার ঘুম ভেঙে যায়। উঠে দেখে বাদশার কাছ থেকে মেয়েকে নিয়ে সুরাহবিল আগুনে পুড়িয়ে দিয়েছে। সুরাহবিল শুধু হাসছে। বাদশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। যদি কিছু করে তাহলে সাদের বউ থাকবে না, তাই এবারও কোনো কিছু বললেন না। মেয়েটি কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ছাইগুলো নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। স্বামী, আমিও যাব। বাদশা মনে মনে ভাবলেন, এই ডাইনিকে নিয়ে গিয়ে আবার কোন বিপদ হয়। না, তুমি নারী, তুমি ঘরে থাকো। কিন্তু সুরাহবিল কান্না করে দেয়। বাদশার মন নরম হয়ে যায়। তারপর রানীকে নিয়ে যুদ্ধে চলে যায়। সকালবেলা যুদ্ধ শুরু হবে। পানির ট্যাঙ্কিতে পানি রেখেছে। সকালবেলা নাস্তা পরিবেশন হচ্ছে। পানির ট্যাঙ্কিতে চেয়ে পানি ছাড়লো, 1 ফোঁটা পানিও বের হয় না। বাদশার কাছে খবর চলে এলো, মাননীয় বাদশা, পানির ট্যাঙ্কে পানি নেই। কে যেন ফেলে দিয়েছে, 1 ফোঁটাও পানি নেই। কি বলো এসব? এটা কি করে হলো? যাও, এক্ষুনি পাহারাদারকে নিয়ে এসো। রাকিবের ইসলামিক চ্যানেলের সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রেষ্ঠ উপহারটি। বন্ধুরা, আপনারা বিশ্বাসের সাথে এই প্যাকেজটি নিতে পারেন। আমার চ্যানেলের দর্শক আপনারা জিতবেন আশা রাখা যায়। আপনাদের জন্য খুবই সীমিত মূল্যে দিচ্ছি। প্যাকেজটিতে যা থাকছে: খুবই উন্নত মানের কালার কোডেড কাবা সহজ কোরআন। কোরআনটি 8 ইঞ্চি, আরবি বাংলা উচ্চারণ সহই পেয়ে যাচ্ছেন। আপনারা যারা একটু কম পড়তে পারেন, বিশ্বাস করুন, এখানে গুন্না, কলকলা, ইজহার, ইকফা, কালার করা বুঝতে খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আরও থাকছে আকর্ষণীয় বুকমার্ক। শায়েখ আহমদুল্লাহ হুজুরের লেখা সকাল সন্ধ্যা আমলের দোয়া,
উন্নত মানের পারফিউম আতর, কয়েকটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, শতদানা তসবিহ, খুবই উন্নত মানের প্রিমিয়াম তুর্কি জায়নামাজ। হাদিয়া খুবই কম, আমরা অল্প লাভে প্রোডাক্টটি দিচ্ছি। প্রিমিয়াম পেপার গিফট বক্স, সারা বাংলাদেশে হোম ডেলিভারি। পাহারাদার সৈন্যদের গ্রেফতার করে নিয়ে আসা হলো। পানি কে ফেলে দিল? তোমরা কোথায় ছিলে? আমরা পানি ফেলে দেইনি। মাঝরাতের সময় আমরা তো পাহারা দিচ্ছি। আপনার এই রানী সুরাহবিল তরবারি নিয়ে এসে গর্দানে রেখে বলে ওই পানি ফেলে দে, না ফেলে দিলে গর্দান যাবে। এবার রাজা প্রচন্ড রেগে গিয়ে বলল, এই ডাইনিকার রাখা যাবে না। আমার যদি রাজ্যই না থাকে, আমি যদি বাদশাহী না থাকতে পারি, তাহলে কিভাবে হবে? এই ডাইনিকার রাখা যাবে না। এই কাজটা কেন করলে? আমি জানি আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমার থেকে বিদায় হয়ে যাব। তবে বাদশা ও আমার স্বামী চান, শুনে রাখুন, আমি 3টা কাজ করেছি। আপনি মনে করছেন আমি আপনার ক্ষতি করছি? আল্লাহর কসম করে বলি, একটা কাজও আমি আপনার ক্ষতির জন্য করিনি, সবগুলো আপনার উপকার করেছি। তুমি ক্ষতি করনি মানে? আমার সৈন্যরা পানি খেতে পারেনি, তুমি পানি ফেলে দিয়েছ। তুমি কি উপকার করেছ? আপনি জানেন না, আপনার যে মন্ত্রী আছে সে চরিত্রহীন। কয়েকদিন থেকে আমাকে এসে কুপ্রস্তাব দিচ্ছে, কিন্তু আমি রাজি হইনি বিধায় সে পাশের রাজ্যে রাজার সাথে গিয়ে চুক্তি করে এসেছে আপনার রাজ্যে আক্রমণ করার জন্য। বলেছে আক্রমণ করলে পরে এই এমন একটা কায়দা করবে আপনার সৈন্যরা এমনি এমনি মরে যাবে, আর তারা যুদ্ধ ছাড়া যুদ্ধে জয়লাভ করবে। যুদ্ধে জয় হলে আপনার রাজ্যের অর্ধেক ভোগ করবে, আর আপনার মন্ত্রী আমাকে ভোগ করবে। সে আমাকে দাসী বানিয়ে রাখবে। এই জন্য সে মাঝরাতের সময় গিয়ে আমাদের সৈন্যদের মজুদ রাখা পানি ট্যাঙ্কির ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। আমি তো জিন, বাতাসের সাথে আমি মিশে থাকতে পারি, তাই আমি সবটা দেখেছি। আপনার সৈন্যরা ওই পানি খেলে এমনিতেই মারা যেত, আর যুদ্ধে জয় হতো ওরা, আর মন্ত্রীর সব ষড়যন্ত্র সফল হয়ে যেত। আমি আসলে পানিগুলো ফেলে দিয়ে আপনাদের সৈন্যদের বাঁচিয়ে দিয়েছি, তাও অন্তত যুদ্ধ কিছুক্ষণ করতে পারবে তারা। আমি উপকার করেছি, বিশ্বাস করুন, আমি কোনো ক্ষতি করিনি। তুমি যে বললে বিষ মিশিয়েছে, তার প্রমাণ? এখনো ট্যাঙ্কির নিচে কিছু পানি আছে, তা আপনি নিয়ে আসুন। পানি নিয়ে আসছে, মন্ত্রীকে দাওয়াত দিয়েছে। মন্ত্রী শুধু ফলমূল খায়। বাদশা মন্ত্রীকে বলল, পানি খাও। না বাচ্চা, আপনি বড় পানি আগে খান। বাদশা বুঝতে পারলেন। যাও, আর এই বিশ্বাসঘাতকের চামড়া খুলে লবণ লাগিয়ে রোদে শুকা দাও। সুরাবিল, সেদিন আমার ছেলেটাকে কুকুরের খাদ্য বানিয়েছিলে কেন? সেদিন কুকুরের মুখে ছেলেটাকে কেন নিক্ষেপ করেছিলে? আমি আপনার ছেলেকে কুকুরের খাদ্য বানাইনি। আসলে সে কোনো কুকুর ছিল না, সে ছিল আমার ছোট ভাই। আমার মা বাবা আমাদের নাতিকে দেখতে চেয়েছিলেন। আমার ভাই মানুষের আকৃতিতে এসে চাইলে আপনি দিতেন না, তাই ও কুকুরের রূপ ধরে এসে ঘেউ ঘেউ করে বোঝাচ্ছিল, আমার ভাগ্নিটাকে দাও, মা চাচ্ছে। আমিও দিয়ে দিয়েছি। আপনি মনে করছেন কুকুর নিয়ে গেছে। তাহলে আমার ছেলেটা কোথায়? ছেলেটা যদি এখানে থাকতো তাহলে ও মারা যেত, কারণ ওর হায়াত নেই, তাই ও মারা গেছে। আমার মেয়েটা কোথায়? স্বামী চান, আগুনে পুড়িয়েছি, আপনি দেখেছেন। আসলে আমি মঞ্চবরে পুড়িয়ে দিয়ে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার সম্পর্ক আজ থেকে আপনার সাথে শেষ হয়ে গেল, আর জীবনে দেখা হবে না, যেহেতু আপনি শর্ত ভঙ্গ করেছেন। আমার কথা যদি কোনোদিন মনে পড়ে, আমার মতো দেখতে, আমার মতো নাক, আমার মতো চোখ আপনি যদি দেখতে চান, তাহলে আপনার ওই মেয়েটার দিকে তাকালে আপনি আমাকে দেখতে পারবেন। আমি চলে গেলাম, বিদায় স্বামী চান। স্বামী চান, সংসারে কোনো ভুল করে থাকলে আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আর কখনোই দেখা হবে না। ডান দিকে তাকিয়ে দেখুন, আপনার মেয়েটা 17 বছরের। আল্লাহর বান্দা বাদশা বারকা মগ্ন হৃদয়ে ডান দিকে তাকিয়ে দেখে আল্লাহর বান্দি তার দিকে তাকিয়ে আছে। আব্বু বলে গলাটা জড়িয়ে ধরেছে।
এই মেয়েটার নাম হলো রানী বিলকিস।